আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পড়াবো। কি সেই দ্বিতীয় অধ্যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব আন্তর্জাতিক সম্পর্ক। তো এর আগে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি, এবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। তো দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্কে কোল্ড ওয়ার প্রথমে আছে, অর্থাৎ ঠান্ডা লড়াই। কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার, কীভাবে ঠান্ডা লড়াই হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে 39 সাল থেকে 45 অবধি হয়েছিল। তো এই 4.5 দশকে বিশ্ব রাজনীতিতে একটা সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা বা ঘটনাবলীকে আমরা কোল্ড ওয়ার বলবো বা ঠান্ডা লড়াই। ঠিক এই যুদ্ধের পর দুটি শক্তির মধ্যে এক বিধ্বংসী যুদ্ধ হয়েছিল। কি সেই শক্তি? একটা হচ্ছে অ্যালিড পাওয়ার আর একটা হচ্ছে অ্যাক্সিস পাওয়ার। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো শক্তি ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি, একটা ছিল মিত্র শক্তি আর আরেকটা ছিল অক্ষ শক্তি। এই দুই শক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়েছিল। মিত্র শক্তি অর্থাৎ অ্যালিড পাওয়ার আর অক্ষ শক্তি অর্থাৎ অ্যাক্সিস পাওয়ার। তো এই দুই জোট মিত্র শক্তির পক্ষে কে ছিল আর অক্ষ শক্তির পক্ষে বা কে ছিল? তো মিত্র শক্তি আর অক্ষ শক্তি গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে নিয়েছিল মিত্র শক্তি। তাহলে কে কে? ব্রিটেন, ফ্রান্স, ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল মিত্র শক্তির দিকে। অক্ষ শক্তির দিকে কে ছিল বা অ্যাক্সিস পাওয়ারের দিকে কে ছিল? অ্যাক্সিস পাওয়ারের দিকে ছিল জার্মানি, ইতালি, স্পেন, জাপান। জার্মানি, ইতালি, স্পেন, জাপান, বুলগেরিয়া এগুলা ছিল অক্ষ শক্তির দিকে। এই দুই বিবদমান শক্তির পরিপ্রেক্ষিতে ঘটেছিল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এই দুই শক্তির দ্বারা। তো এই দুই শক্তির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা মন কষাকষি ভাব চলছিল। এই মন কষাকষি ভাবের নামই হচ্ছে ঠান্ডা লড়াই। এবার আমরা ঠান্ডা লড়াইয়ের অর্থ কি সেটা জেনে নেব। কি অর্থ আছে ঠান্ডা লড়াই? কোল্ড ওয়ারের অর্থ, ঠান্ডা লড়াইয়ের অর্থ কি বা কোল্ড ওয়ারের অর্থ কি? ঠান্ডা লড়াই প্রত্যক্ষ যুদ্ধ নয়, তাহলে যুদ্ধের উদ্বেগ বা উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি। প্রয়োজন হলে এক পক্ষ আরেক পক্ষের সংযত রাখার জন্য যুদ্ধের ভিত প্রদর্শন, এটাকে বলছে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই। কেউ কেউ আবার ঠান্ডা লড়াইকে বলেছিলেন যুদ্ধহীন যুদ্ধ। ফ্রেডম্যান
ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছিলেন। আবার অনেকেই বলেছিলেন যে না, এটা একটা যুদ্ধের একটা নতুন কৌশল। আবার বার্নেটের মতে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। তাহলে অনেকে আবার ঠান্ডা লড়াইকে মতাদর্শগত যুদ্ধ বলে চিহ্নিত করেছেন। যেমন ওয়াল্টার রেমন্ড এর মতে কি ঠান্ডা লড়াই কি? ওয়াল্টার রেমন্ডের মতে ঠান্ডা লড়াই এর অর্থই হচ্ছে কি, যে ঠান্ডা লড়াই হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার এমন একটি পরিস্থিতি যেখানে প্রকৃত যুদ্ধে অবতীর্ণ না হয়ে অত্যন্ত বিরোধিতাপূর্ণ পরিবেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। এটাই বলেছে, মন্তব্য করেছিলেন জোসেফ ফ্রাঙ্কেল। সে এক বড় ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী। তার মতে কি? তার মতে ঠান্ডা লড়াই বলতে সাম্যবাদ, গণতান্ত্রিক মতাদর্শ এবং সেগুলির মতাদর্শ, গণতান্ত্রিক মতাদর্শ তো তার অবস্থানকে কিংবা শান্তির অবস্থানকে চিহ্নিত করেছেন তিনি। আবার তিনি বলেছেন পারস্পরিক বোঝাপড়া কিংবা কেবল বল প্রয়োগের মাধ্যমে এরূপ বিরোধের নিষ্পত্তির করা সম্ভব নয়। তাই জোসেফ ফ্রাঙ্কেল কি বলছেন? ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপে অনুষ্ঠিত ধর্মীয় বিরোধের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতাদর্শগত বিরোধের তুলনা করেছেন তিনি। তাহলে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে মোটামুটি একটা গ্রহণযোগ্য একটা সংজ্ঞা আসা যেতে পারে। এবার কি ঠান্ডা লড়াই বলতে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত রাষ্ট্রের বা রাষ্ট্রজোটের বা সোভিয়েত জোটের রাজনৈতিক, অর্থনৈতিক ও মতাদর্শগত প্রতিযোগিতার এক সুতীব্র অবস্থা। এটাকেই বলা হয় প্রত্যক্ষ সশস্ত্র সংঘর্ষ, অর্থাৎ যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখা। একে বলা হয় ঠান্ডা লড়াই। এবার ঠান্ডা লড়াই কথাটির উৎপত্তি কিভাবে হয়েছে, উৎপত্তি আমরা জেনে নেব। অর্থ জানলাম, এবার উৎপত্তি। তাহলে উৎপত্তি সম্পর্কে আমরা জেনে নেব, ঠান্ডা লড়াই কিভাবে উৎপত্তি হয়েছিল। ঠান্ডা লড়াই কথাটি কখন থেকে কে চালু করেছিলেন তা সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে সাধারণভাবে বলা যায় বা মনে করা হয় মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান মার্কিন সাংবাদিক ছিলেন তিনি। ওয়াল্টার লিপম্যান প্রথম এই কথাটি প্রয়োগ করেছিলেন। দ্য ওয়াশিংটন পোস্ট নামক একটি সুবিখ্যাত মার্কিন পত্রিকায় তিনি ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করে একটি ধারাবাহিক কতকগুলি প্রবন্ধ লিখেছিলেন। 1947 সালের দ্য কোল্ড ওয়ার কি লিখেছিলেন? এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি নামে এই প্রবন্ধগুলিতে একটি সংকলন গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন। তবে উইলিয়াম সাফারাই তার মতে প্রখ্যাত কূটনীতিক মার্কিন কূটনীতিবিদ বার্নেট বারুচ এক ভাষণে বা লেখক সোফস একটি ভাষণের খসড়ায় মার্কিন সোভিয়েত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 1946 সালে ঠান্ডা লড়াই কথাটি লিখেছিলেন। আর সেটাকে জনপ্রিয় করে তুললেন কে? ওয়াল্টার লিপম্যান, মার্কিন সাংবাদিক। তো তিনি কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। 1939 থেকে 1940 সালের মধ্যে ঠান্ডা লড়াই এই ধারণাটা নিয়ে প্রথম ভাবনা চিন্তা শুরু হয়েছিল।
এই সময় সমগ্র আমেরিকায় যুদ্ধবিরোধী মনোভাব এক তীব্র আকার ধারণ করেছিল। তাই তিনি এই যুদ্ধকে গরম লড়াইয়ের বিপরীত ধারণা হিসাবে ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেছিলেন। আবার বলা যায় 1947 সাল থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু করেছিল। সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1947 সাল। সেই 47 সালে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে শুরু হয়েছিল। এবার আমরা ঠান্ডা লড়াই কারণটা জেনে নেব। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ, কি কারণ আছে ঠান্ডা লড়াই উৎপত্তির পেছনে? তো ঠান্ডা লড়াই উৎপত্তির কারণ চিহ্নিত করতে গিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, বিশেষত মার্কিন বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন মত প্রদান করেছেন। তো সেই মতের মধ্যে সেই মতকে 3 ভাগে ভাগ করা হয়। কি সেই মত? 3টি ভাগ কি কি? একটা হচ্ছে সাবেকি অভিমত। কি সাবেকি? সাবেকি অভিমত, 1 নম্বর অভিমত সাবেকি অভিমত। কি সেই সাবেকি অভিমত? ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি কারণ চিহ্নিত করতে গিয়ে মার্কিন সরকার ও আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন পণ্ডিতেরা যে অভিমত প্রদান করেছে তাকে সাবেকি বা গোড়া অভিমত হিসাবে চিহ্নিত করা যায়। তবে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে ঠান্ডা লড়াই ছিল স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব। তো সে যাই হোক, সেই জবাবের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি বর্গের মধ্যে পারস্পরিক সহযোগিতা যে সম্পর্ক গড়ে উঠেছিল, যুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন, বিশেষত ওই দেশের প্রধানমন্ত্রী স্তালিনের কার্যকলাপের ফলে তা ভেঙে গিয়েছিল। এর ফলে পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ, ঘৃণা, এমনকি চূড়ান্ত উত্তেজনা শেষ পর্যন্ত ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল। এটা হচ্ছে সাবেকি অভিমত অনুসারী। এবং সংশোধনী অভিমত কি? সংশোধনী অভিমত 2। সংশোধনী অভিমত। সংশোধনী অভিমত কি? সনাতন গোড়ার অভিমতের বিরোধী সংশোধনী বা বিপরীত মত ব্যক্ত করেছিলেন। সংশোধনবাদীরা আবার শ্রেণী বিভক্ত ছিল, 2 ভাগে বিভক্ত ছিল। কি কি সেই 2 ভাগে বিভক্ত সংশোধনবাদীরা? একটা ছিল নরম বা সফট সংশোধনবাদী, আর আরেকটা ছিল কঠোর বা হার্ড, কঠোর। তাহলে এই 2 রকমের, একটা হচ্ছে কঠোর আর একটা হচ্ছে নরম। এই 2 ভাগে ভাগ হয়েছিল সংশোধনবাদীরা। তো নরম সংশোধনবাদী বা সফট সংশোধনবাদী কারা? নরম সংশোধনবাদীর কি অভিমত ছিল? নরম সংশোধনবাদীদের অভিমত, তারা মনে করতেন বা ঠান্ডা লড়াই উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেছিলেন। কারণ কি? রাষ্ট্রপতি রুজভেল্ট কর্তৃক অনুসৃত পররাষ্ট্র নীতি অনুসরণ করে তারা নতুন যে নীতি আন্তর্জাতিক ক্ষেত্রে অনুসরণ করেছিলেন তার ফলে ঠান্ডা লড়াই অনিবার্য হয়ে উঠেছিল, এটা তারা মনে করেন। তো ঠিক এরই পরিপ্রেক্ষিতে ট্রুম্যান সে একটা প্ল্যান ঘোষণা করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তে জবাব দিতে স্তালিন বিন্দুমাত্র দ্বিধা করেনি
তাই 1947 থেকে 1948 সালে তিনি একদিকে মার্শাল পরিকল্পনা যেমন বাতিল করে দিয়েছিলেন, তেমনি চেকোস্লোভাকিয়ার মিত্র সরকার প্রতিষ্ঠিত কুদদাতা সংগঠিত বার্লিন অবরোধ করার মতো কঠোর কার্যক্রম সে গ্রহণ করেছিল। এগুলো হচ্ছে নরম বা সংশোধনবাদীদের অভিমত। এবার কঠোর সংশোধনবাদী কারা? কঠোর সংশোধনবাদীর অভিমত ছিল বা প্রবক্তারা একটু ভিন্নভাবে ঠান্ডালার উৎপত্তির কারণ তারা চিহ্নিত করে গেছেন। তাদের মতে কি? তাদের মতে মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণেই এইরূপ ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে অর্থাৎ 1942 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান করেছিল। তো ঠিক সেই সময়তে যুদ্ধের তার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল যৎসামান্য। তার উপর আণবিক অস্ত্রের অধিকার হওয়ার ফলে সে তখন বিশ্বে 1 নম্বর শক্তিতে পরিণত হয়েছিল। ফলে নিজের দেশে বিপুল পরিমাণে উৎপাদিত শিল্পজাত দ্রব্য তারা সংগ্রহ করতে পেরেছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই বিবাদমান দুই পক্ষের দ্বন্দ্ব অর্থাৎ মতাদর্শগত দ্বন্দ্ব ছিল। বিকল্প অভিমত, তাহলে উৎপত্তির কারণে তিনটা ছিল: সাবেকি অভিমত, সংশোধন অভিমত আর বিকল্প অভিমত। এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের। অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ আলোচনা প্রসঙ্গে যে দুটোর অভিমত আমরা পেয়েছি, সেই দুটোর অভিমত কোনোটি সম্পূর্ণ নয় বলে মনে করেছিলেন বিকল্প অভিমতবাদীরা। তারা একটি বিকল্প ব্যাখ্যা প্রদান করেছিলেন। কিসে বিকল্প ব্যাখ্যা? তো তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ব্যক্তিত্ব কিংবা দুটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক এই দুটো জিনিসই ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ নয়, বরং ওই দুটি দেশের রাষ্ট্র ব্যবস্থা যুদ্ধ পরবর্তী সময়ে দুটি বৃহৎ শক্তি বিষয়ক অবস্থা তৈরি হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি ও পররাষ্ট্রনীতির আপাত দৃষ্টিতে প্রকৃত ঐতিহাসিক ধরন ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল। এটার বিকল্প অভিমতবাদীরা এটা মনে করেন। অর্থাৎ এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর লোক। তো সে যাই হোক, পশ্চিমী শক্তিগুলির দ্বারা আক্রান্ত হওয়ার ফলে সোভিয়েত ইউনিয়ন নিজের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মধ্য ইউরোপের দেশগুলিকে নিয়ন্ত্রণে রাখার কাজে আত্মনিয়োগ তিনি করেছিলেন। তো বিশ্বযুদ্ধের সোভিয়েত সৈন্যবাহিনী ইউরোপের অবশক্তি সৈন্যবাহিনীকে বিতাড়িত করেছিল সেই সময়। অর্থাৎ সেই সময় গোটা রাষ্ট্র ব্যবস্থা এক আতঙ্কিত হওয়ায় গোটা বিশ্বে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তা একটা স্লোগান উঠেছিল, সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুড়ঘরে ধ্বংস করে দেওয়ার স্লোগান উঠেছিল। কে দিয়েছিলেন? উইনস্টন চার্চিল দিয়েছিলেন সেই স্লোগান। সেই স্লোগানকে বাস্তবায়িত বা কার্যকর করার জন্য গ্রেট ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি ইউরোপীয় রাষ্ট্রগুলি ওই দেশকে আক্রমণ করলে তাদের সহযোগী রাষ্ট্র হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এইভাবে দুই বিবাদমান শক্তি, অক্ষশক্তি এবং মিত্রশক্তি, এই দুই বিবাদমান শক্তির দ্বারা ঠান্ডা লড়াইয়ের জন্ম হয়েছিল।
তাহলে ঠান্ডা লড়াই আসলে মতাদর্শগত লড়াই, আদর্শের লড়াই, দুই দলের মতাদর্শগত লড়াই, অর্থাৎ এটা কোনো যুদ্ধ নয়, মন কষাকষি ভাব। তাহলে এটা গেল আমাদের ঠান্ডা লড়াইয়ের কারণ, ঠান্ডা লড়াইয়ের উৎস বললাম, তারপরে ঠান্ডা লড়াই সম্পর্কে তার কীভাবে উৎপত্তি হয়েছিল সেটা বললাম। তো আমাদের এই চ্যাপ্টার থেকে কোনো রকমের বড় কোশ্চেন আসবে না, যা হবে সবই শর্ট হবে। তো ঠান্ডা লড়াই সম্পর্কে যত শর্ট কোশ্চেন আছে তোমরা ভালো করে লিখে নাও এবং পড়ো, বই পড়ো ভালো করে, টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে। যত শর্ট হবে সবগুলোকে খাতায় লিখে শর্টগুলোকে মুখস্থ করার চেষ্টা করো। তো আমরা ঠান্ডা লড়াই সম্পর্কে আজকে বললাম, এরপরে আমরা অন্য টপিক আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।